প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে যারা এসএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ট্যাগ কোশ্চেনের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করব না, কারণ আমি ধরে নিচ্ছি ট্যাগ কোশ্চেনের বেসিক রুলসগুলো তোমরা সবাই জানো। আমি আজ আলোচনা করব এমন কিছু রুলস নিয়ে যেগুলা তোমাদের সমস্যায় ফেলে, অর্থাৎ তোমরা কনফিউশন ফিল করো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে আমি আলোচনা করব অ্যাসার্টিভ অর সিম্পল সেন্টেন্সগুলো নিয়ে, অর্থাৎ অ্যাসার্টিভ এবং সিম্পল সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো যেগুলো কনফিউজিং সেগুলো নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, এভরিবডি লাভস ফ্লাওয়ার। এই সেন্টেন্সের ট্যাগ কি হবে? এখানে এই সেন্টেন্সে খেয়াল করো, সাবজেক্ট হলো এভরি, এটি হলো সাবজেক্ট এবং ভার্ব আছে লাভস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস আছে। সাধারণত আমরা এরকম হলে ভার্বের সাথে যদি এস থাকে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা ডাজ শব্দটি ভার্বটি ব্যবহার করি। কিন্তু এখানে সাবজেক্টটি খেয়াল করতে হবে, সাবজেক্ট কিন্তু এখানে এভরিবডি। এরকম এভরিবডি থাকলে এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, সামবডি, সামওয়ান, যদি এই শব্দগুলা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তার প্রোনাউন হিসাবে ট্যাগে দে ব্যবহার হবে। আমি আবারও বলছি, এভরিবডি, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এই শব্দগুলো যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে থাকে তাহলে প্রোনাউন হিসাবে দে ব্যবহার হবে এবং সেই অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে যেহেতু এখানে এভরিবডি আছে তাহলে প্রোনাউন বসবে দে, এটা আমরা কনফার্ম। কিন্তু তাহলে এখন ভার্ব কি হবে? যেহেতু ভার্ব আছে লাভস, রুলস অনুযায়ী আমাদের এখানে ডাজ ভার্বটি ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা সাবজেক্ট এখানে দে ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন দে ব্যবহার করেছি, তাহলে কিন্তু আমরা আর ডাজ শব্দটি ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে ডু ভার্ব। আর যেহেতু এটি পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের এখানে নেগেটিভ করতে হবে ডোন্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এটি হলো এই সেন্টেন্সের সঠিক ট্যাগ। নাম্বার 2, নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান লাইফ। খেয়াল করো, এখানে সাবজেক্ট পজিশনে নাথিং আছে, ভার্ব এখানে ইজ এবং বাকিটা অতিরিক্ত অংশ। তাহলে আমরা প্রথমে ঠিক করে নিব যে নাথিং এর সাবজেক্ট প্রোনাউন আমরা ট্যাগে কি ব্যবহার করব। যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নাথিং থাকে, আমরা অনেক সময় এটি কনফিউজ হয়ে যায়, আসলে আমরা এখানে কি ব্যবহার করব, কি প্রোনাউন ব্যবহার করব। এক্ষেত্রে রুলস হলো, যদি সাবজেক্ট পজিশনে নাথিং, এনিথিং বা সামথিং, অর্থাৎ থিং যুক্ত যে তিনটি ওয়ার্ড আছে নাথিং, এনিথিং এবং সামথিং, এর কোনো একটি এখানে থাকে, তাহলে ট্যাগে এটির প্রোনাউন হিসাবে অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হিসাবে ইট ব্যবহার হবে, ইট। তাহলে এখানে ভার্ব আছে হলো ইজ, আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাহলে এটি ট্যাগ হবে ইজ ইট, ট্যাগে হবে ইজ ভার্বটি, শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক। ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্টস। খেয়াল করো, এখানে সাবজেক্ট হলো ওয়ান, ভার্ব হলো শুড অবে, শুড একটি ভার্ব এবং অবে একটি ভার্ব, এটি অক্সিলারি ভার্ব, এটি মেইন ভার্ব। খেয়াল করো, অন এর প্রোনাউন হিসেবে কিন্তু এখানে অলরেডি অনই ব্যবহার হয়েছে এবং অন এমন একটি প্রোনাউন, পজিশনেই বসুক না কেন এটি কিন্তু অনই থাকবে, এটি রূপের কোনো পরিবর্তন হবে না। তাহলে অন এর প্রোনাউন ট্যাগের ক্ষেত্রে কিন্তু অনই হবে, ওয়ান। তাহলে ভার্ব আছে কি এখানে শুড, ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্ট। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব শুড, আমরা জানি অক্সিলারি ভার্বেরই ট্যাগ করতে হয়, তাহলে হবে শুড নট অন, শুডন্ট অন, এটি হলো সঠিক ট্যাগ। নাম্বার 4, মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার। খেয়াল করো, এখানে মেনি এ বয় হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব। এরকম কিছু সেন্টেন্স দিয়ে তোমাদেরকে কনফিউজ করে দেয় যে আসলে এটি ট্যাগে কি প্রোনাউন ব্যবহার করব। খেয়াল করো, এখানে দুইটি শব্দ আছে, মেনি এ বয়, এবং আমরা ভার্ব কিন্তু ব্যবহার করেছি
সিঙ্গুলার, অর্থাৎ এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই মেনি শব্দটি, যদি সেন্টেন্সের শুরুতে এরকম মেনি এ বয় বা মেনি এ ম্যান যেমন এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে, তাহলে মেনির পরিবর্তে আমরা ট্যাগে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব দে, শেষে কোয়েশ্চেন মার্ক, এবং ভার্ব আছে ওয়াজ, মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে আমাদের খুব ভেরি সিম্পলি এখানে, অর্থাৎ এখানে কিন্তু ভার্বটা ইম্পর্টেন্ট না, কারণ ভার্বটা এখানে খুব সহজ একটি ভার্ব। কনফিউশন তৈরি হয় মূলত এই সাবজেক্টটা নিয়ে যে এটি সঠিক প্রোনাউন আমরা কী ব্যবহার করব। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি মেনি এ বয় বা মেনি এ এই শব্দটি থাকে, তাহলে কিন্তু ট্যাগে প্রোনাউন হিসাবে দে ব্যবহার করতে হবে। আচ্ছা, নেক্সট, দ্য পায়াস আর হ্যাপি। খেয়াল করো, দ্য পায়াস, এখানে ভার্ব হলো আর, বাকিটা তো অতিরিক্ত অংশ। এক্ষেত্রে সাবজেক্ট হলো দ্য পায়াস। খেয়াল করো, এখানে পায়াস কিন্তু একটি অ্যাজেক্টিভ, এই ওয়ার্ডটি কিন্তু একটি অ্যাজেক্টিভ। তাহলে আমরা জানি সাবজেক্ট পজিশনে নাউন বা প্রোনাউন বসে, এখানে কিন্তু অ্যাজেক্টিভ বসেছে। মূলত দ্য পায়াস বলতে এখানে জেনারেল সেন্সে এটি নাউনের মতোই কাজ করতেছে, যদিও এটি অ্যাজেক্টিভ কিন্তু এটি নাউনের মতো কাজ করতেছে। যদি এরকম অ্যাজেক্টিভ নাউনের মতো কাজ করে এবং এর পরবর্তীতে আর থাকে, আর এরকমভাবে সেন্টেন্স থাকে দ্য পায়াস আর হ্যাপি, সেক্ষেত্রে প্রোনাউন হিসাবে, যেহেতু এই দ্য পায়াস বলতে কিন্তু সকল ধার্মিক ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, সেই জন্য এটি প্লুরাল, এখানে ট্যাগে প্রোনাউন হবে দে। এখানে দ্য পায়াস না থেকে দ্য পুয়ার থাকতে পারতো, দ্য রিচ থাকতে পারতো, এরকম যে ওয়ার্ডই থাক না কেন, এরকম অ্যাজেক্টিভ যখন সাবজেক্ট নাউন হিসাবে কাজ করবে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তার প্রোনাউন হবে দে, শেষে কোশ্চেন মার্ক বসবে। আর যেহেতু ভার্ব এখানে আছে আর, তাহলে এটা তো খুব সহজ, তাহলে এটি ট্যাগ হবে আরেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এখানে হবে নেগেটিভ, আরেন্ট দে। আচ্ছা, নাম্বার 6, আই অ্যালং উইথ মাই ফাদার ওয়েন্ট দেয়ার। এখানে খেয়াল করো, আই হলো সাবজেক্ট, কিন্তু অ্যালং উইথ একটি ফ্রেজ ব্যবহৃত হয়েছে। এই ফ্রেজটি মূলত আরেকটি যে সাবজেক্ট আছে, অর্থাৎ মাই ফাদার, এখানে আরেকটি ওয়ার্ড আছে মাই ফাদার, এই দুটিকে সংযুক্ত করতেছে। সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে আই সাবজেক্ট হবে নাকি ফাদার, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কোনটি প্রোনাউন ব্যবহার করি, আই এর প্রোনাউন নাকি মাই ফাদার। কারণ মাই ফাদার হলে হি বসবে, আর আই যদি সাবজেক্ট হয় তাহলে আই বসবে। সেক্ষেত্রে আমি বলবো যে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি এই ধরনের ফ্রেজগুলো থাকে, তাহলে সবসময় এর পূর্বে যে সাবজেক্টটি থাকবে সেটি মূলত মেইন সাবজেক্ট, এবং সেই অনুযায়ী ট্যাগে প্রোনাউন বসবে। তাহলে এখানে আমরা প্রোনাউন হিসেবে বসবো, সরাসরি বসাবো আই অ্যালং উইথ মাই ফাদার ওয়েন্ট দেয়ার। তাহলে ওয়েন্ট দেয়ার যেহেতু আছে, তাহলে ডিড নট হবে, কারণ যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ডিড নট আই, শেষে কোশ্চেন মার্ক। এটি হলো এই সেন্টেন্সের সঠিক ট্যাগ। এরপরে সেন্টেন্সটি খেয়াল করো, দিস অর দ্যাট ইজ এ স্টোরি বুক, অর্থাৎ দিস ইজ এ স্টোরি বুক অর দ্যাট ইজ এ স্টোরি বুক। শুরুতে যদি এরকম দিস এবং দ্যাট থাকে, তাহলে ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এবং যেহেতু ভার্ব আছে ইজ, তাহলে এখানে ইজেন্ট হবে, ইজেন্ট ইট। অর্থাৎ আমি এখানে বোঝাতে চেয়েছি, যদি সাবজেক্ট পজিশনে দিস বা দ্যাট থাকে, তাহলে সেটির প্রোনাউন হিসেবে কিন্তু ইট ব্যবহার হবে। শেষের সেন্টেন্সটি খেয়াল করো, দিস অর দোজ আর মাই ফ্রেন্ডস, অর্থাৎ দিস আর মাই ফ্রেন্ড অর দোজ মাই ফ্রেন্ডস, এরকম যদি থাকে, অর্থাৎ দিস অর দোজ যদি সাবজেক্ট পজিশনে থাকে, তাহলে তার প্রোনাউন হিসাবে হবে দে, কারণ এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট। এবং ভার্ব যেটি থাকবে সেটি বসে যাবে আরেন্ট দে। অর্থাৎ এই দুটি সেন্টেন্সে কিন্তু ভার্বটি ইম্পর্টেন্ট না, মূলত সাবজেক্টটি ইম্পর্টেন্ট। তো এই ছিল মূলত অ্যাসার্টিভ এবং সিম্পল সেন্টেন্সের কনফিউজিং ট্যাগগুলা। আর বাকি যে ট্যাগগুলো হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বা সিম্পল সেন্টেন্সের, সেগুলো ভেরি সিম্পল, তোমরা সেগুলো পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূলত দুইভাবে গঠিত হতে পারে। প্রথমত শুরুতে সরাসরি ভার্ব বসে, অথবা শুরুতে লেট বসে। তো চলো আমরা এরকম কিছু সেন্টেন্সের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। খেয়াল করো, হেল্প দ্য পোর, এখানে হেল্প হলো ভার্ব এবং এটি হলো অতিরিক্ত অংশ। আমরা ট্যাগ কোশ্চেনের রুলস অনুযায়ী শুরুতে আমরা এই সেন্টেন্সের প্রোনাউন কি বসবে সেটি ঠিক করে নিব।
হেল্প দ্য পোর, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট মূলত ইউ এবং এটি উজ্জ্ব থাকে। তাহলে এখানে আমরা সরাসরি ইউ প্রোনাউন ব্যবহার করব সাবজেক্ট প্রোনাউন হিসাবে। এবং যেহেতু হেল্প ভার্ব আছে, এরকম যদি সরাসরি ভার্ব ব্যবহার হয়ে ট্যাগ কোশ্চেন করতে বলা হয় তাহলে আমরা ভার্ব হিসাবে এখানে উইল ব্যবহার করব। আর যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এটি ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ হবে, অর্থাৎ ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম কিন্তু উইল নট না, ওন্ট, এটি খেয়াল রাখতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক বসে যাবে। অর্থাৎ এরকম যদি সরাসরি ভার্ব ব্যবহার হয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে বলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব উইল, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ওন্ট হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে উইল বসবে এবং প্রোনাউন হিসেবে আমরা ইউ ব্যবহার করব। এরপরের এক্সাম্পলটি খেয়াল করো, নাম্বার 2, লেটস গো। খেয়াল করো এখানে গো ভার্ব ব্যবহার হয়েছে কিন্তু শুরুতে কিন্তু লেটস আছে। তাহলে আমরা প্রোনাউন হিসাবে এই ট্যাগের ক্ষেত্রে প্রোনাউন আমরা কি ব্যবহার করব সেটি জন্য আমাদের এখানে খেয়াল করতে হবে লেটস। খেয়াল করো লেট প্লাস আস, সংক্ষেপে লেটস। যদি এরকম থাকে তাহলে আমরা জানি যে আস বলতে মূলত উই এর অবজেক্ট প্রোনাউন হলো আস। তাহলে এখানে যেহেতু ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট প্রোনাউন বসে তাহলে আমরা আস এর সাবজেক্ট প্রোনাউন উই বসাবো, উই। আর যেহেতু লেট ইম্পারেটিভ, এরকম যদি লেটস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগের ক্ষেত্রে অলওয়েজ শ্যাল ব্যবহার করব, শ্যাল উই এবং শেষে কোশ্চেন মার্ক। খেয়াল করো লেটস গো আউটসাইড, এই সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই। এক্ষেত্রে কিন্তু যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারপরও কিন্তু এখানে নেগেটিভ করার প্রয়োজন হয় না, এটি শুধুমাত্র লেটস ইম্পারেটিভের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে খেয়াল করো আরেকটি লেট দিয়ে সেন্টেন্স আমি এখানে লিখেছি, লেট হিম এক্সপ্লেইন। এখানে লেট বসেছে এবং হিম বসেছে। আসলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখা যায় এখানে হিম কিন্তু মূলত সাবজেক্ট না, এখানে কাউকে বলা হচ্ছে মূলত ইউ এখানে সাবজেক্ট। লেট হিম এক্সপ্লেইন অর্থাৎ কাউকে নির্দেশ করে বলা হচ্ছে, অর্থাৎ কাউকে উল্লেখ করে যে তাকে বলতে দাও বা ব্যাখ্যা করতে দাও। এখানে মূলত ওই ইউ হলো সাবজেক্ট, আমরা ইউ এখানে প্রোনাউন হিসেবে তাহলে ব্যবহার করব। এখন এটির ভার্ব কি হবে? আমরা জেনেছি যে লেটস থাকলে মূলত শ্যাল হয়, কিন্তু এটি কিন্তু লেটস না, লেট হিম। এখানে কিন্তু লেট হারও হতে পারে। এরকম সরাসরি যদি লেট ব্যবহার হয়, যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস না থাকে, তাহলে সেটির ট্যাগের ক্ষেত্রে আমরা মূলত উইল ভার্ব ব্যবহার করব। এখানে ব্যবহার করব উইল ইউ। আচ্ছা, আরেকটি হলো আমরা মূলত এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ব্যবহার করে থাকি, কিন্তু লেট হিম এক্সপ্লেইন এখানে কিন্তু আর নেগেটিভ ব্যবহার করার প্রয়োজন নাই, এখানে সরাসরি উইল ভার্ব ব্যবহার করলেই চলবে, অর্থাৎ উইল ইউ। এটি মূলত লেট হিম এক্সপ্লেইন এই সেন্টেন্স আর হেল্প দ্য পোর এই সেন্টেন্সের পার্থক্য। এখানেও উইল ব্যবহার করেছি, এখানে উইল ব্যবহার করেছি, এখানে প্রোনাউন ইউ, এখানে প্রোনাউন ইউ। পার্থক্যটা হলো এখানে লেট হিম ব্যবহার হলে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো, এটি আর নেগেটিভ করার প্রয়োজন হয় না। কিন্তু মূলত যদি ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলোতে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট। আচ্ছা, শেষের সেন্টেন্সটি খেয়াল করো, শাট আপ। এখানে শাট একটি ভার্ব এবং আমরা আগেই জেনেছি নাম্বার 1 রুলসে যে মূলত সরাসরি শুরুতে ভার্ব থাকলে এবং সেটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগের ক্ষেত্রে আমরা উইল ভার্ব ব্যবহার করি এবং প্রোনাউন হিসেবে ইউ ব্যবহার করি। কিন্তু এখানে খেয়াল করো এটির সাবজেক্ট যেহেতু এটি সরাসরি ভার্ব দিয়ে ব্যবহার হচ্ছে তাহলে ইউ হবে, সাবজেক্ট প্রোনাউন ইউ হবে। কিন্তু এটির ভার্ব কি হবে? এটির ভার্ব কি এটির মতো ওন্ট হবে, অর্থাৎ উইল নটের সংক্ষিপ্ত ফর্ম ওন্ট হবে না। খেয়াল করো এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এটি ছিল জেনারেল সেন্টেন্স হেল্প দ্য পোর, কিন্তু শাট আপ আমরা শাট আপ তখনই বলি যখন আমরা কারোর প্রতি বিরক্ত হই। এরকম বিরক্তি প্রকাশের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স ব্যবহার হয় তাহলে সেটির ট্যাগের ক্ষেত্রে আমরা উইল নট ব্যবহার না করে কান্ট ব্যবহার করব, অর্থাৎ ক্যান নট। কান্ট ইউ শাট আপ, এটি ট্যাগ হবে কান্ট ইউ। এইভাবে এখানে কিন্তু আমি 4টি সেন্টেন্স লিখছি এবং 4টি সেন্টেন্সে আমি 4 ধরনের রুলস দেখেছি। এই মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক রুলসগুলো, এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগের ক্ষেত্রে আর সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে খেয়াল করো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিতে 2টি ক্লজ আছে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখন প্রশ্ন হলো আমাদের কোন ক্লজটির ট্যাগ কোশ্চেন করতে হবে? হ্যাঁ, এখানে রুলস হলো মূলত মেইন ক্লজের ট্যাগ কোশ্চেন করতে হয়।
এখন আবারও প্রশ্ন হলো যে এখানে মেইন ক্লজ আমরা কিভাবে চিনব। আসলে মেইন ক্লজ চেনার এখানে সংক্ষিপ্ত ওয়ে হলো মূলত সেন্টেন্সগুলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটি থাকে সেটি মূলত সাবঅর্ডিনেট ক্লজ এবং অন্য যে ক্লজটি থাকে সেটি মেইন ক্লজ। তাহলে যেহেতু এখানে দো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই ক্লজটি হলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আর এটি হলো মেইন ক্লজ। তাহলে আমরা এই ক্লজটি ট্যাগ কোশ্চেন করব। হি ইজ অনেস্ট, তাহলে যেহেতু এখানে সাবজেক্ট হলো হি, তাহলে সাবজেক্ট প্রোনাউন হবে সরাসরি হি, এবং ইজ যেহেতু ভার্ব এবং এটি অ্যাফার্মেটিভ ক্লজ, তাহলে এখানে হবে ইজেন্ট হি। মূলত এখানে ট্যাগ কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু মেইন ইস্যু হলো এখানে আমাদের মেইন ক্লজ আইডেন্টিফাই করা। আচ্ছা, নেক্সট, ইফ হি টোল্ড মি আই উড গো উইথ হিম। এখানে এই একটি ক্লজ এবং এখানে এই একটি ক্লজ, আমরা কোন ক্লজটি ট্যাগ কোশ্চেন করব। এবং আমি আগের রুলসে বলেছি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ইফ হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং মূলত এটি হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে আমরা এই ক্লজটি ট্যাগ কোশ্চেন করব। যেহেতু এই ক্লজের সাবজেক্ট হলো আই, তাহলে প্রোনাউন হবে আই এবং এখানে ভার্ব হলো উড গো, তাহলে যেহেতু উড অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এটির ট্যাগ কোশ্চেন করব। এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে নেগেটিভ। উড নট আই এবং শেষে কোশ্চেন মার্ক। আচ্ছা, নাম্বার 3, সিন্স ইট ওয়াজ হার বার্থডে উই অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি। এখানে সিন্স ইট ওয়াজ হার বার্থডে একটি ক্লজ এবং উই অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি একটি ক্লজ। আমাদের এখানে মেইন ক্লজটা আইডেন্টিফাই করতে হবে। যেহেতু সিন্স একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই ক্লজটি মূলত সাবঅর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটি হলো মেইন ক্লজ। তাহলে আমাদের উই অ্যারেঞ্জ আ বার্থডে পার্টি এই ক্লজটি ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট হলো উই, তাহলে আমাদের উই লিখতে হবে এবং ভার্ব হল মূলত অ্যারেঞ্জড, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট ফর্মে আছে, তাহলে এটির ভার্ব আমরা জানি ডিড ব্যবহার করতে হবে। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে নট বসবে, ডিডেন্ট উই। এটি হলো এই সেন্টেন্সের সঠিক ট্যাগ কোশ্চেন। নাম্বার 4, আই থিঙ্ক হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে? খেয়াল করো, আই থিঙ্ক একটি ক্লজ এবং হি ইজ অনেস্ট একটি ক্লজ। এখন প্রশ্ন হলো এই সেন্টেন্সের মেইন ক্লজ কোনটি? এর আগের যে 3টি সেন্টেন্স আমরা দেখেছি সেখানে মূলত একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, কিন্তু এই সেন্টেন্সে তো কোনো কনজাংশন নাই। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমি আরেকটি নিয়ম দেখাবো। যেমন যদি আমরা আই থিঙ্ক পর্যন্ত সেন্টেন্সটি সম্পূর্ণ রাখি, খেয়াল করো, আই থিঙ্ক আমি মনে করি, তাহলে কি সেন্টেন্স সম্পূর্ণ হয়? না, আরও কিছু বাদ থেকে যায়, অর্থাৎ এই অংশটুকু কিন্তু অসম্পূর্ণ। এই অংশটুকু সম্পূর্ণ করতে মূলত এটির প্রয়োজন আছে, আই থিঙ্ক হি ইজ অনেস্ট। কিন্তু এই ক্লজটি বাদ দাও, হি ইজ অনেস্ট শেষ হোক, এই ক্লজটির কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এই জন্যই মূলত এরকম যে ক্লজটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাবে সেটি মূলত মেইন ক্লজ। তাহলে এখানে হি ইজ অনেস্ট হলো মেইন ক্লজ। এই জন্য আমরা এখানে হি সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট প্রোনাউন হিসেবে হি ব্যবহার করব। আর যেহেতু ইজ আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে ইজেন্ট হি। এটি হলো সঠিক ট্যাগ। একইভাবে আই বিলিভ হি উইল সাকসিড ইন লাইফ। এখানে আই বিলিভ একটি ক্লজ এবং হি উইল সাকসিড ইন লাইফ এটি একটি ক্লজ। তাহলে আমরা কোন ক্লজের ট্যাগ কোশ্চেন করব? একইভাবে 4 নম্বর রুলসের মতো আমাদের এখানেও আইডেন্টিফাই করতে হবে কোনটি মেইন ক্লজ। এখানে আই বিলিভ পর্যন্ত যদি আমরা সেন্টেন্স ক্লজটি সম্পূর্ণ করি, অর্থাৎ সেন্টেন্সটি সম্পূর্ণ করি, তাহলে কিন্তু আমাদের এটির অর্থ হয় না। যেন আই বিলিভ আমি বিশ্বাস করি, প্রশ্ন থেকে যে কি বিশ্বাস করি, তাহলে এটি সম্পূর্ণ সেন্টেন্স নয়। কিন্তু এটি খেয়াল করো, হি উইল সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হবে, তাহলে এটি কিন্তু আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না, এটি নিজেই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এই জন্যই এটি হলো মেইন ক্লজ। তাহলে আমাদের এই ক্লজটির ট্যাগ কোশ্চেন করতে হবে। সাবজেক্ট যেহেতু এখানে হি, তাহলে আমাদের এখানে বসবে প্রোনাউন হিসাবে হি এবং উইল সাকসিড, তাহলে উইলের ট্যাগ কোশ্চেন করতে হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে উইলের নেগেটিভ বসাতে হবে, অর্থাৎ ওন্ট। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম কিন্তু ওন্ট, নট উইল নট। আচ্ছা, এটি ছিল মূলত রুলস। আর 4 নম্বর 5 নম্বরের ক্ষেত্রে বলবো, যদি সেন্টেন্সের শুরুতে আই থিঙ্ক, আই বিলিভ
অ্যাজ ফার অ্যাজ আই নো এরকম ক্লজ থাকে তাহলে সেগুলো মূলত সাবঅর্ডিনেট ক্লজ। এর পরের ক্লজটি মূলত মেইন ক্লজ, আমরা সেই ক্লজটারই ট্যাগ কোশ্চেন করব। সো এটি ছিল কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। মূলত কমপ্লেক্স সেন্টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হলো মেইন ক্লজ আইডেন্টিফাই করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, হাউ বিউটিফুল শি ইজ। বলা হচ্ছে সে কত না সুন্দর, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে? এখানে কয়েকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। এখানে আমি এক্সক্লামেটরি মার্ক লিখেছি, এখানে মূলত থাকবে কমা, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগের ক্ষেত্রে কোশ্চেন মার্ক না বসবে হলো এক্সক্লামেশন মার্ক। এটি হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখানেই কিন্তু সবাই ভুল করে। তুমি সঠিক প্রোনাউন ব্যবহার করলে, সঠিক ট্যাগের ভার্ব ব্যবহার করলে, কিন্তু এখানে এক্সক্লামেশন মার্ক না দিয়ে তুমি জিজ্ঞাসা চিহ্ন যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ট্যাগ কোশ্চেন ভুল হবে। এটি এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হাউ বিউটিফুল শি ইজ, এটি ট্যাগ করার ক্ষেত্রে আমরা এটিকে অ্যাসার্টিভ করে নিব, মনে মনে অ্যাসার্টিভ করে নিব। যেমন এখানে যদি আমরা এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করি তাহলে হয় শি ইজ ভেরি বিউটিফুল। তাহলে সাবজেক্ট হলো শি, এখানে শি প্রোনাউন বসবে, এবং যেহেতু ইজ ভার্ব এবং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হবে ইজন্ট শি। এটি হলো এটির সঠিক ট্যাগ। এরপরে সেন্টেন্সটি খেয়াল করো, হাউ নাইস দ্য গার্ডেন ইজ। একইভাবে এই সেন্টেন্সটিকে আমরা, অর্থাৎ এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ করে নিব। দ্য গার্ডেন ইজ ভেরি নাইস, এটি মূলত এটির অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্য গার্ডেন হলো এখানে সাবজেক্ট, তাহলে এখানে প্রোনাউন বসবে ইট, শেষে এক্সক্লামেশন মার্ক, এবং ভার্ব হবে যেহেতু ইজ আছে এবং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এখানে হবে ইজন্ট ইট। এখানে বসেছে শি, এখানে ইট, কারণ এখানে হলো ব্যক্তিবাচক সাবজেক্ট ছিল, এখানে বস্তুবাচক সাবজেক্ট, এই কারণে। নাম্বার 3, হোয়াট এ গ্রেট প্লেয়ার সাকিব ইজ। একইভাবে এই সেন্টেন্সটিরও আমরা অ্যাসার্টিভ করে নিব। এখানে অ্যাসার্টিভ করলে মূলত সেন্টেন্সটি দাঁড়ায় সাকিব ইজ আ ভেরি গ্রেট প্লেয়ার। তাহলে সাকিব হলো এখানে সাবজেক্ট, তাহলে সাকিব যেহেতু ব্যক্তিবাচক মেল পারসন তাহলে এখানে বসবে প্রোনাউন বসবে হি, শেষে এক্সক্লামেশন মার্ক, এবং যেহেতু ভার্ব এখানে ইজ তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসাবে এখানে হবে ইজন্ট হি। হোয়াট এ গ্রেট প্লেয়ার সাকিব ইজ, এটির ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি। তারপরে নাম্বার 4, হাউ সুইট ইয়োর ভয়েস ইজ। একইভাবে এই সেন্টেন্সটিরও আমরা অ্যাসার্টিভ করে নিব। এখানে মূলত ইয়োর ভয়েস হলো সাবজেক্ট, ইয়োর ভয়েস ইজ ভেরি সুইট। তাহলে ইয়োর ভয়েস যেহেতু সাবজেক্ট তাহলে এটির প্রোনাউন হবে ইট, যেহেতু এটি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন মূলত ইট হয়, শেষে এক্সক্লামেশন মার্ক। ভার্ব যেহেতু ইজ তাহলে এখানে হবে ইজন্ট। এটি মূলত এখানে সঠিক ট্যাগ। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগের ক্ষেত্রে দুইটি জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটি হলো শেষ কোশ্চেন মার্কের পরিবর্তে এক্সক্লামেশন মার্ক বসবে, এবং মূলত এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি তুমি অ্যাসার্টিভ করে নাও তাহলে তোমার এই ট্যাগ কোশ্চেনগুলো খুবই ইজি মনে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শর্ট অবজারভেশনের ট্যাগ কোশ্চেনগুলো কেমন হয় সেটি দেখব। মূলত সব থেকে কনফিউজিং হলো শর্ট অবজারভেশনের ট্যাগ কোশ্চেন। খেয়াল করো, নাইস ডে, এটি কি কোনো সেন্টেন্স? না, এটি কিন্তু আমরা মূলত শর্ট কনভারসেশনের ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি। নাইস ডে, এখানে গুড ডে হতে পারে, সেক্ষেত্রে এটি ট্যাগ কোশ্চেন কি হবে? এটি হলো এখানে সব থেকে কনফিউজিং, এবং আমার কাছে মনে হয় মূলত ট্যাগ কোশ্চেনের মধ্যে সব থেকে কনফিউজিং অংশ হলো এটি। আসো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এটি ট্যাগ কোশ্চেন করার আগে আমি একটি পদ্ধতি দেখাবো। নাইস ডে, আমরা মূলত জানি যে ট্যাগ কোশ্চেন হতে গেলে একটি সেন্টেন্স হতে হয়। যেহেতু এটি সেন্টেন্স নয়, এটিকে আমরা সেন্টেন্স তৈরি করে নিব। যেমন নাইস ডে, এরকম যদি শর্ট অবজারভেশন থাকে সেক্ষেত্রে তোমাকে শুরুতে ইট ইজ বসায় নিতে হবে। ইট ইজ নাইস ডে, নাইস ডে। এখন এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স হলো। তাহলে আমরা এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করে রেজাল্ট কী হবে? সাবজেক্ট হলো যেহেতু ইট তাহলে প্রোনাউন হিসাবে ইট বসবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন, এবং ভার্ব যেহেতু হলো ইজ এবং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হবে ইজন্ট ইট। ইজন্ট ইট নাইস ডে, ইজন্ট ইট?
এটি হলো সঠিক ট্যাগ। কিন্তু প্রথমে যদি তুমি শুধু নাইস ডে দেখো তাহলে তুমি কনফিউজ হয়ে যেতে পারো যে এটির আবার ট্যাগ কোশ্চেন করবো কিভাবে। সেক্ষেত্রে তুমি এরকম শুরুতে ইট ইজ বসিয়ে নিয়ে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করে নিবে, মনে মনে করবে, তারপরে সেটি ট্যাগ করবে, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় এক্সাম্পলটি খেয়াল করো, লাভলি গার্ল। এটিও একইভাবে আমরা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে নিব। যে এখানে আমরা বসিয়েছিলাম ইট ইজ, যেহেতু এটি বস্তুবাচক জিনিস ছিল বা অ্যাবস্ট্রাক্ট ছিল, কিন্তু এখানে হলো লাভলি গার্ল। খেয়াল করো এখানে গার্লের কথা বলা হচ্ছে, অর্থাৎ ব্যক্তিবাচক পার্সন এবং ফিমেল পার্সন, তাহলে আমরা এখানে শি ব্যবহার করব। শি ইজ এ লাভলি গার্ল, শি ইজ আ লাভলি গার্ল। এটি হলো কমপ্লিট সেন্টেন্স। তাহলে এটি ট্যাগ কোশ্চেন কি হবে? যেহেতু সাবজেক্ট হলো শি, তাহলে প্রোনাউনে বসবে শি, এবং যেহেতু ইজ, তাহলে এখানে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ইজেন্ট বসবে, ইজেন্ট শি। এখন কিন্তু সহজ হয়ে গেল। কিন্তু শুরুতে যদি লাভলি গার্ল, লাভলি বয়েজ এরকম থাকে তাহলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি। সেক্ষেত্রে তোমরা কনফিউশন দূর করার জন্য শুরুতে শি ইজ বসিয়ে নিবে। অর্থাৎ যদি ব্যক্তিবাচক সেন্টেন্স হয়, যেমন এখানে গার্ল আছে তাহলে ব্যক্তিবাচক, তাহলে আমরা শি বা হি বসাবো। যেহেতু এখানে ফিমেল তাহলে আমরা শি বসিয়েছি। কিন্তু নাইস ডে এটি অ্যাবস্ট্রাক্ট, বা এটি যদি বস্তুবাচক হতো তাহলে সেক্ষেত্রে আমরা ইট ইজ ব্যবহার করতাম। এরপরে এক্সাম্পলটি খেয়াল করো, হ্যাপি বার্থডে। এটি আবার কেমন? আমরা অনেক ক্ষেত্রে অনেককে উইশ করে থাকি, সেক্ষেত্রে এরকম হলে আমরা ট্যাগ কোশ্চেন কী করব? একইভাবে আমরা এখানে কমপ্লিট সেন্টেন্স তৈরি করে নিব। ইট ইজ হিজ বা হার, আমি সংক্ষেপে লিখলাম হ্যাপি বার্থডে। এটি হলো সম্পূর্ণ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট যেহেতু ইট, তাহলে আমরা এখানে ইট বসাবো হলো প্রোনাউন হিসেবে, শেষে কোশ্চেন মার্ক, এবং ইজ যেহেতু ভার্ব আছে তাহলে ইজেন্ট ইট। অনেকেই এটা বলে থাকে যে হ্যাপি বার্থডে থাকলেই তুমি ইজেন্ট ইট ট্যাগ কোশ্চেন করবে, কিন্তু এটি কোনো কথা নাই। তোমাকে তো মূলত রুলসটি জানতে হবে। রুলসটি হলো এটিকে আমাদের কমপ্লিট সেন্টেন্স তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটি অ্যাবস্ট্রাক্ট বিষয়, তাহলে শুরুতে আমরা ইট ইজ বসাবো, কারণ আমরা আগেই জেনেছি যে অ্যাবস্ট্রাক্ট জিনিস হলে বা বস্তুবাচক হলে আমরা শুরুতে ইট ইজ বসাবো, আর ব্যক্তিবাচক হলে আমরা শি ইজ বা হি ইজ বসিয়ে নিব। আচ্ছা, নাম্বার 4, মেসি। এটি আরও ইন্টারেস্টিং। মেসি একটি সিঙ্গেল ওয়ার্ড এবং এটি একটি নাউন। এটি ট্যাগ কোশ্চেন কীভাবে করা যায়? এরকম মেসির জায়গায় সাকিব থাকতে পারে, মাশরাফি থাকতে পারে, যে কোনো একটি প্লেয়ারের নাম দেওয়া থাকতে পারে, দিয়ে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে? এখানে আমি একইভাবে তোমাকে বলবো যে এটিকে একটি সেন্টেন্সে পরিণত করে নিতে হবে। যেহেতু মেসি একটি ব্যক্তি, তাহলে ব্যক্তিবাচক প্রোনাউন আমরা ব্যবহার করব। যেহেতু মেল পারসন, তাহলে হি ইজ মেসি। খেয়াল করো, এটি একটি সেন্টেন্স হয়ে গেল, হি ইজ মেসি। তাহলে এটি ট্যাগের ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব হি, শেষে কোশ্চেন মার্ক, এবং যেহেতু ইজ আছে তাহলে হবে ইজেন্ট হি মেসি। এটি সঠিক ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট হি। এভাবে এরকম সিঙ্গেল ওয়ার্ড দিয়ে, সিঙ্গেল নাম দিয়ে যে ট্যাগ কোশ্চেনগুলো হয়, সেটির মূলত ট্যাগ কোশ্চেন সবসময় অ্যান্সার হয় ইজেন্ট হি। তবে একটু তোমার কনফিউশন বা এটি কেন হয় সেটি ব্যাখ্যা হিসাবে আমি এটি দেখাই দিলাম যে এরকম সেন্টেন্স তৈরি করে নিতে হবে। এরপরে সেন্টেন্সটি খেয়াল করো, স্মল রুমস। এখানে প্লুরাল সাবজেক্ট ব্যবহার হয়েছে বা প্লুরাল নাউন ব্যবহার হয়েছে। এগুলো সবগুলো, আগেরগুলো সবগুলো সিঙ্গুলার ছিল, এখানে প্লুরাল। তাহলে এখানে আমরা সঠিক সেন্টেন্সটি হবে এখানে ইট আর হবে না, মূলত দে আর হবে, কারণ যেহেতু এটি প্লুরাল। দে আর স্মল রুমস। খেয়াল করো, রুমস একটি কিন্তু বস্তুবাচক সাবজেক্ট বা বস্তুবাচক ওয়ার্ড। এই কারণে আমরা এখানে এটির প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এটি প্লুরাল আছে এই কারণে ইটের প্লুরাল ফর্ম দে ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে প্রোনাউন হিসেবে দে লিখব, দে, এবং কোশ্চেন মার্ক শেষে বসবে। আর যেহেতু আর আছে তাহলে এটি সংক্ষিপ্ত ফর্ম হবে আর এন্ড, নেগেটিভ এবং সংক্ষিপ্ত ফর্ম আর এন্ড দে। এটি মূলত এই শর্ট অবজারভেশনের সব থেকে কনফিউজিং অংশটা। তো আমি আশা করছি যে এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো, এবং এরই সাথে আমার ট্যাগ কোশ্চেনের যে আজকের যে আলোচনাটি ছিল সেটি এখানে শেষ হলো। তো আমি আশা করছি যে তোমরা এই
ট্যাগ কোশ্চেনের রুলসগুলো বুঝতে পেরেছো, এবং এগুলো যদি তোমরা শিখতে পারো, ভালোভাবে শিখে নাও, তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। কারণ এগুলোর বাইরে কনফিউজিং ট্যাগ কোশ্চেন আর কিছুই নাই, আর বাকিগুলো খুবই সহজ, তোমরা এমনিতে পারবে। সো বন্ধুরা, যদি তোমরা আমার এই টিউটোরিয়ালটি এনজয় করে থাকো বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।